আমাদের আজকে বায়োলজির ক্লাস 5, ঠিক আছে। আমাদের যে মূল কোর কনসেপ্ট যেটা আমরা পড়ছিলাম, কোর কনসেপ্টটা কি ছিল বলো? মানে কোর পয়েন্ট কি ছিল? কোর চ্যাপ্টার ছিল হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন। আজকে নিউট্রিশনে আমরা শুরু করব হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস শুরু করব। মাইক্রো নিউট্রিয়েন্টস আমরা এই কয়েকদিনে ম্যাক্রো নিউট্রিয়েন্টস পড়ে ফেলেছি, আজকে মাইক্রো নিউট্রিয়েন্টস পড়বো, ঠিক আছে। চলো, তাহলে খাতার মধ্যে হেডিং লাগাবে তোমরা যে মাইক্রো নিউট্রিয়েন্টস। মাইক্রো নিউট্রিয়েন্টস। আর মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে প্রথম যেটাকে পড়ে সেটা হচ্ছে, এটা পড়বে প্রথম যেটা, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন, ঠিক। ভিটামিন, মিনারেলস, মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে কি কি আছে আগে সেটা জানো। মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে আছে হলো ভিটামিন আছে, মিনারেলস আছে, অ্যান্ড আছে ওয়াটারকে রাখবো আমরা ওই একটা পার্টের জন্য। আচ্ছা, বেশ। সবার আগে তো ভিটামিন আসলে কি, ভিটামিন কি হিসাবে আমাদের শরীরে কাজ করে সেটা জানতে হবে। ভিটামিন প্রথমত আমাদের শরীরে মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। আমি এই গল্পটা তোমাদের একদিন শুনিয়েছি, মেটাবলিক রেগুলেটর হিসাবে কিভাবে কাজ করে, তাই না? এবং এই বিষয়টা আমরা এই চ্যাপ্টারটা পড়তে পড়তে আজকে আমরা বেশ খানিকটা বুঝে ফেলবো যে আসলে দেখো, মেটাবলিজম মানে কি ছিল। মেটাবলিজম মানে ছিল আমাদের শরীরের মধ্যে যে কোনো ধরনের রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনকে আমরা বলি হচ্ছে মেটাবলিজম। তো সেই ক্ষেত্রে ভিটামিন আমাদের শরীরে বিভিন্ন ধরনের মেটাবলিক রিয়াকশনস করে, যার জন্য এটাকে মেটাবলিক রেগুলেটর বলা হয়। যেমন করে ম্যাক্রো নিউট্রিয়েন্টস আমরা পরিপাক করতে পারি, ডাইজেস্ট করতে পারি আমাদের শরীরে, কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টসকে আমরা আমাদের শরীরে পরিপাক করি না। তাহলে এরা কি হবে? এরা মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করবে, এরা প্রত্যেকে, ভিটামিন বলো, মিনারেলস বলো, ওয়াটার বলো, সবাই। আচ্ছা, আসলে বলতে চাইছি যে এরা আসলে কি হিসাবে কাজ করে? অ্যাক্টস অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। এটা ক্যাটালিস্ট হিসাবে, অনুঘটক হিসেবে আমাদের শরীরে এরা কাজ করে, ওকে। এখান থেকে একটা পয়েন্ট পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ভিটামিন কে আবিষ্কার করেছেন। সো লিখে রাখো, ভিটামিন ওয়াজ ডিসকভার্ড বাই, ভিটামিন ওয়াজ ডিসকভার্ড বাই ফাঙ্ক, স্যার ফাঙ্ক। আর আরেকটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করে যে ভিটামিন থিওরি যেটা, সেই ভিটামিন থিওরি কে দিয়েছিলেন। সো লিখে রাখো, ভিটামিন থিওরি was given by was given by F.G. হপকিন্স। F.G. হপকিন্স ভিটামিন থিওরি দিয়েছিলেন। এবার আমরা ভিটামিনকে ক্লাসিফাই করব, কারণ অনেকগুলো ভিটামিন আমাদের পড়তে হবে, ঠিক আছে না? ছটা ভিটামিন, ছটা, সাতখানা ভিটামিন আমাদের পড়তে হবে। তো সেই সাতখানা ভিটামিনকে আমরা ভাগ করব, ওকে। সো এবার খাতার মধ্যে হেডিং লাগাবে, এটুকুন মুছে দেব। হ্যাঁ দাদা। বেশ, খাতার মধ্যে হেডিং লাগাও যে টাইপস অফ ভিটামিনস। টাইপস অফ ভিটামিন। দেখো, একটা কথা বলি, ভিটামিনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ভিটামিন, কিছু ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরের জন্য বেশি প্রয়োজন নেই। আবার কিছু ভিটামিন আছে যেটা আমাদের শরীরে যতটুকুনি তুমি দাও না কেন সেটা আলটিমেটলি বেরিয়ে আসবে, ওকে। আমি এটুকুন বোঝানোর চেষ্টা করছি, সেইভাবে টাইপে ক্লাসিফাই করব। ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। কিসের উপর বেস করে? এর সলিউবিলিটির উপর বেস করে, এর দ্রাব্যতার উপরে বেস করে, অর্থাৎ ভিটামিনের সলিউবিলিটি বা
দ্রাব্যতার উপর ভিত্তি করে ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা পার্টকে বলবো ওয়াটার সলিউবল ভিটামিনস, ওয়াটার সলিউবল ভিটামিনস। আর একটা পার্টকে আমরা বলবো ফ্যাট সলিউবল ভিটামিনস, ফ্যাট সলিউবল ভিটামিনস। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিনস অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস। দেখো, যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিনস আছে, মনে রাখবা যে জলে যেহেতু এরা সলিউবল হয়, জলে যেহেতু এটা দ্রবীভূত হয়ে যায়, সেই কারণে এরা শরীরে কখনো থাকবে না, শরীরের বাইরে বেরিয়ে আসবে। তাই এই ওয়াটার সলিউবল ভিটামিনস আমরা যতই শরীরে নেই না কেন, খাই না কেন, সেটা আলটিমেটলি শরীর থেকে বেরিয়ে আসবে কোনো না কোনো সময়। কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো, সেগুলো আমাদের শরীরে স্টোরড থাকে, বের হতে পারে না, কারণ সেটা ফ্যাটে জমা হয়ে থাকে। আর যেহেতু ফ্যাট আমাদের শরীর থেকে বের হয় না, তাই ফ্যাটে সলিউবল ভিটামিনসগুলো আমাদের শরীর থেকে বের হয় না। যার কারণে এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলোকে ডাক্তারবাবুরা যখন প্রেসক্রাইব করেন, তখন তাদেরকে খুব সাবধান থাকতে হয়। কেন? কারণ মনে করো কোনো একটা প্রবলেম তোমার হয়েছে এখন, তার জন্য কোনো একটা ভিটামিন ডাক্তারবাবু তোমাকে প্রেসক্রাইব করেছে। এবার যদি ফ্যাট সলিউবল ভিটামিন তোমাকে প্রেসক্রাইব করা হয়ে থাকে, তাহলে কি হবে, এটা তোমার শরীরে কিন্তু দীর্ঘদিন স্টে করবে, কারণ ফ্যাটে সলিউবল যে। আর ওয়াটার সলিউবল হলে একদম একদিনের মধ্যে সেটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেরকম কি কি আছে? ওয়াটার সলিউবল ভিটামিন আছে বিসিপি, বি ভিটামিন, সি ভিটামিন আর পি ভিটামিন। আর ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে এডিইকে, এ ডি ই আর কে ভিটামিন। তাহলে বি সি পি ভিটামিন ওয়াটার সলিউবল, এটা আমরা যতই খাই না কেন শরীর থেকে বেরিয়ে আসবে। আর ফ্যাট সলিউবল এডিইকে, এটা আমাদের শরীরে বেরিয়ে আসবে না। এই জন্য ভিটামিন ডি প্রেসক্রাইব করা হয় কখন? যে সমস্ত মানুষের হাড় ক্ষয় রোগ হয়েছে, মানে অস্ট্রিও আর্থারাইটিস, এই সমস্ত ডিজিজ যাদের হয়েছে, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি প্রেসক্রাইব করা হয়। কিন্তু ভিটামিন ডিটাকে প্রেসক্রাইব করার সময় ডাক্তারবাবুরা খুব একটা টেনোয়ার বেঁধে দেয় যে এটা 1 সপ্তাহ খাবেন বা 2 সপ্তাহ খাবেন, তারপর অফ করবেন। কারণ এগুলো যেহেতু ফ্যাট সলিউবল, এটা শরীর থেকে বের হয় না, কিন্তু স্টোর হয়ে থাকবে শরীরে। তাহলে এটা একটা পয়েন্ট লিখে রাখি আমরা, যে এই ভিটামিনগুলো নট নট স্টোরড ইন আওয়ার বডি, এটা আমাদের বডিতে স্টোরড হয় না। আর এদের ক্ষেত্রে লিখে রাখবো যে স্টোরড ইন আওয়ার বডি, স্টোরড ইন আওয়ার বডি, এটা আমাদের বডিতে স্টোরড হয়, জমা হয়ে থাকে। ওকে, এবার দেখো, এই দুটো ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে দুটি ভিটামিন আছে, যেমন ভিটামিন এ আর ভিটামিন ডি। এই দুটো ভিটামিন কিন্তু আমাদের শরীরের মধ্যেই তৈরি হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিখে রাখো ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি ফর্মড, গঠিত হয় ইন আওয়ার বডি, ইন আওয়ার বডি, আমাদের বডিতে ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি ফর্মেশন এদের হয়, হয়েছে। এবং মনে রাখতে হবে, এই যে ফ্যাট সলিউবল ভিটামিনের কথা বলছি, এই ফ্যাট অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে কোথায় জমা হবে? না, ফ্যাট আমাদের শরীরে জমা হবে কোথায় বলতে পারো আগের দিনের একটা ধারণা নিয়ে, যে ফ্যাটটা কোথায় জমা হবে, এই সমস্ত ভিটামিনগুলো কোথায় জমা হবে? অগ্নাশয়। লিভার। লিভার, লিভার, অগ্নাশয় কেন, লিভার। লিভারের মধ্যে। মনে রাখবা, দিস ভিটামিন, দিস ভিটামিন স্টোরড ইন লিভার, এটা লিভারের মধ্যে জমা হয়ে থাকবে। ঠিক আছে? যার কারণে যার শরীরে বেশি মাত্রায় ফ্যাট জমা হয়, তাদের একটা রোগ হয়। সেই রোগটাকে কি বলে? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের কতগুলো স্টেজ আছে, গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, গ্রেড 3 ফ্যাটি লিভার, এরকম করে কতগুলো স্টেজ আছে। ঠিক আছে না? ফ্যাটি লিভার হলে কি করতে হয়? ফ্যাট জাতীয় খাবার, স্নেহদ্রব্য জাতীয় খাবার, সেগুলোকে স্টপ করে দিতে হবে একেবারে। ওকে, যাই হোক, চলো, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাসিফিকেশন হলো। এবার আমরা এক এক করে মানে ডিকশনারি ওয়েতে এক এক করে ভিটামিনকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই পর্যন্ত নোট হয়েছে? মুছে দিই তাহলে। হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে এবার হেডিং লাগাও, ভিটামিন এ।
তাহলে সবার প্রথমে আমরা আলোচনা শুরু করছি কাকে নিয়ে, দ্যাট ইজ ভিটামিন এ। ভিটামিন এ কে নিয়ে আমাদের এখন আলোচনা হবে। ভিটামিন এ এর কেমিক্যাল নাম, পরীক্ষায় প্রত্যেকটা ভিটামিনের কেমিক্যাল নাম জিজ্ঞেস করা হবে, তাই আমি কেমিক্যাল নাম ও লিখে দেব। ভিটামিন এ এর কেমিক্যাল নাম হচ্ছে রেটিনল। কি নাম? রেটিনল। রেটিনল। এবার এখান থেকে একটা জিনিস পয়েন্ট করো, আমি তোমাদের একটু পরে আহ, আচ্ছা চলো আমি তোমাদেরকে না আজকে চোখটাকে, আইটাকে পড়িয়ে দিব, ঠিক আছে? আমরা সেন্সরি অর্গানস পড়বো বলেছিলাম না, একটা পার্ট আছে তো বায়োলজিতে সেন্সরি অর্গানের। আজকে এই ভিটামিন এ পড়তে পড়তে আমরা চোখটাকে একটু পড়বো, যে চোখের বিষয়টা কি আছে না আছে। কেন? কারণ রেটিনলের সঙ্গে কিছু কি কানেক্ট করতে পারছো? রেটিনা কানেক্ট করতে পারছো? রেটিনলের সঙ্গে রেটিনা, রেটিনা হ্যাঁ দাদা। আই এর সাথে রিলেটেড। সো এই বিষয়টা আমরা চোখটাকে দেখবো, চলো। যাক, এটা আপাতত এখন অফ থাক, পরে দেখছি। তাহলে ভিটামিন এ, যার কেমিক্যাল নেম হলো রেটিনল। এবার আসো সোর্স। আমরা এক্সটার্নাল সোর্স থেকে, বহির সোর্স থেকে আমরা ভিটামিন এ থেকে পাই। যেমন ভিটামিন এ সব থেকে বেশি আমরা পাই কিসের থেকে বলো তো? ক্যারট থেকে আমরা পাই, গাজর থেকে পাই। মনে রাখবা, ক্যারটের মধ্যে থাকে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভিটামিন এ আমরা ক্যারট থেকে, গাজর থেকে পাই। তারপর ম্যাঙ্গো থেকে আমরা ভিটামিন এ পাই। আমরা পাপাইয়া থেকে, হ্যাঁ, পেঁপে, পেঁপে থেকে ভিটামিন এ পাই। আমরা যে কোনো ধরনের সবুজ ফল, হ্যাঁ, ইয়েলো ফ্রুটস, ইয়েলো ফ্রুটস অর্থাৎ পাকা ফল বলতে পারো, ইয়েলো ফ্রুটস থেকে আমরা ভিটামিন এ পাই। আমরা অ্যাপেল থেকে ভিটামিন এ পাই। আমরা ফিশ অয়েল, মাছের যে তেল, সেই ফিশ অয়েল থেকে ভিটামিন এ পাই। আমরা ভিটামিন এ আর একটা জায়গা থেকে পাই, দ্যাট ইজ গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস থেকে পাই। দেখো, গোল্ডেন রাইস একটা জিএম ফুড। কেন জিএম ফুড? কারণ গোল্ডেন রাইসটা হচ্ছে একটা জেনেটিক্যালি মডিফাইড ফুড। চলো, পরে কখনো টাইম হলে আমি এটা বলছি। এবার এবার আমরা একটা কথা শুরুতে আলোচনা করলাম, যে ভিটামিন এ আর ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। তাহলে এবার আমরা একটু দেখে আসি যে ভিটামিন এ আমাদের শরীরে কিভাবে তৈরি হয়। তাহলে এবার আমরা দেখব ভিটামিন এ এর ফরমেশন। ভিটামিন এ এর ফরমেশনটা আমরা দেখব, যে ভিটামিন এ কিভাবে আমাদের শরীরে তৈরি হবে। দেখো, আমরা যখন এই ক্যারট খাই, বা এই যে সমস্ত সোর্সগুলো তোমরা দেখলে, এই সোর্সগুলো যখন আমরা খাচ্ছি, তখন এই সোর্সগুলো থেকে আমরা একটা এলিমেন্ট পাচ্ছি, যে এলিমেন্টটাকে বলা হয় বিটা ক্যারোটিন। কি বলা হয় এলিমেন্টটাকে? বিটা ক্যারোটিন। তাহলে ফরমেশনে কি হবে? সরি, ভয়ানক ভাবে ঠান্ডা লেগেছে। ও, বাবা, চলো। বিটা ক্যারোটিন যখনই আমাদের শরীরের মধ্যে আসে, এই বিটা ক্যারোটিনকে পেলেই আমাদের লিভার কাজ করতে শুরু করে। কে কাজ করতে শুরু করে? লিভার। লিভার কাজ করতে শুরু করে। লিভার এই বিটা ক্যারোটিনকে সিনথেসিস করে, সিনথেসিস করে, সিনথেসিস করে এটা ভিটামিন এ তৈরি করে, ভিটামিন এ তৈরি করে। এবং এই ভিটামিন এ কোথায় স্টোর হয়? ইট ইজ স্টোরড ইন লিভার, স্টোরড ইন লিভার, লিভারে স্টোর হয়। ওকে, তাহলে আমাদের শরীরে ভিটামিন এ এর ফর্মেশন কে করবে? লিভার করবে। কার সহযোগিতায় করবে? কাকে দিয়ে তৈরি করবে? বিটা ক্যারোটিনকে দিয়ে করবে। ওকে, ক্লিয়ার হলো? বেশ, এবার পয়েন্ট লাগাও যে ফাংশন অফ ভিটামিন এ। অ্যাকচুয়ালি আমরা ভিটামিন এর কাজটা কি? ফাংশন, ভিটামিন এ এর কাজ কি, ফাংশন কি? দেখো, ভিটামিন এর ফাংশন হচ্ছে, এক নম্বর বলবো যে আমাদের শরীরকে, আমাদের শরীরকে যত ধরনের ইনফেকশন আছে,
সেই ইনফেকশন থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে, অর্থাৎ প্রোটেক্টস ফ্রম ইনফেকশন। যে কোনো ধরনের ইনফেকশন থেকে, সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে হচ্ছে ভিটামিন এ। আর কি করে ভিটামিন এ এর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে চামড়া, যে রিঙ্কেলস হয়, আমাদের চামড়া যে ঘুচিয়ে যায়, হ্যাঁ, সেই চামড়া ঘোচানোটাকে রোধ করে, অর্থাৎ প্রিভেন্টস রিঙ্কেলস অফ স্কিনের রিঙ্কেলসটাকে প্রিভেন্ট করে, চামড়া ঘুচিয়ে যাওয়াটাকে কি করে না, রোধ করে। স্কিন যখন আমরা পেলাম, একটা কথা মনে পড়ছে যে স্কিন নিয়ে পড়াশোনাকে কি বলে, অর্থাৎ স্টাডি অফ স্কিন, বলতো স্টাডি অফ স্কিন। Dermatology. হ্যাঁ, ভেরি গুড, ইট ইজ কল্ড ডার্মাটোলজি। ডার্মাটোলজি ডার্মাটোলজি ভেরি গুড, ডার্মাটোলজি। চলো দেখো এ পর্যন্ত নোট হয়েছে কিনা বলো একবার, তাহলে আমরা একবার চোখটাকে একটু দেখে নিই। হ্যাঁ দাদা হয়ে গেছে। ভেরি গুড। তাহলে ভিটামিন এটাকে আমরা যতটুকুন পড়লাম, তাহলে কি বুঝতে পারলাম, যে ভিটামিন এ, যার কেমিক্যাল নাম হচ্ছে রেটিনল, এর সোর্স হচ্ছে ক্যারোট, ম্যাঙ্গো, পাপাইয়া, ইয়েলো ফ্রুটস, অ্যাপেল, ফিশ অয়েল, গোল্ডেন রাইস ইত্যাদি। এর ফর্মেশন কিভাবে হয়, লিভার ভিটামিন এ প্রডিউস করে বা ফর্ম করে, কিসের মাধ্যমে, বিটা ক্যারোটিনের সাহায্যে এটাকে সিনথেসিস করে ভিটামিন এ তে কনভার্ট করে। আর এর ফাংশনের কথা, যে এটা আমাদের শরীরকে, ভিটামিন এ আমাদের শরীরকে যে কোনো ধরনের ইনফেকশন থেকে, সংক্রমণ থেকে প্রোটেকশন দেয়, আর আমাদের চামড়া রিঙ্কলস যাতে না হয়, চামড়া যাতে ঘুচিয়ে না যায়, সেই জায়গাটা দেখে। এবার ভিটামিন এ এর অভাব হলে কি কি রোগ আমাদের শরীরে হতে পারে, সেই বিষয়টাকে আমরা একবার দেখব। ওকে, চল লেখো, diseases for the lack of vitamin A. Diseases for the lack of vitamin A. ভিটামিন এ এর ল্যাক হলে, এর অভাব হলে কি কি রোগ আমাদের হতে পারে সেটা আমরা দেখব। ওকে, ভিটামিন এর অভাবে আমাদের শরীরে একটা রোগ হয়, যে রোগটাকে আমরা বলি হচ্ছে জ্যারফথ্যালমিয়া, বা ওটাকেই বলা হয় ড্রাই আইজ। জ্যারফথ্যালমিয়া কি, আচ্ছা এই বিষয়টা একটু পরে যাই, আগে আমরা একটু খাতায় নোট করো তো দেখি, আমরা আই সম্পর্কে একটু পড়ে আসি। খাতার মধ্যে হেডিং লাগা আই। এখন আমরা আইকে দেখতে চলেছি, চোখের বিষয়টা একটু কি, বিষয়টা একটু শিখে আসি। দেখো, চোখটাকে আমরা ওভাবে আঁকবো না, আমরা জাস্ট চোখের কতগুলো লেয়ারকে আঁকবো। যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর এটা একটা লেয়ার, চারটে লেয়ার। ঠিক আছে, চোখের এই যে প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছ, আলো কিভাবে যায়, আলো এখান থেকে পাস করে, ঠিক আছে, এখান থেকে আলো পাস করে, এই দিকে আলোর পথ, এখান থেকে গিয়ে একটা বিন্দুতে আলো পতিত হয়, এরকম একটা জায়গায় ইমেজ ফরমেশন হয়। ইমেজটা কেমন ফরমেশন হয়, রিভার্স ইমেজ ফরমেশন হয়, ঠিক আছে, আমাদের রেটিনাতে। ওকে, আচ্ছা চলো, এই যে প্রথম পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে কি বলা হয়, এই পার্টটাকে বলা হয় কনজাংটিভা। কনজাংটিভা, এই পার্টটাকে বলা হয় কনজাংটিভা। কনজাংটিভা হচ্ছে কি, তাহলে এটা এটা হচ্ছে ফার্স্ট লেয়ার বা ফার্স্ট ট্রান্সপারেন্ট লেয়ার অফ আই। ফার্স্ট ট্রান্সপারেন্ট লেয়ার অফ আই, আমাদের চোখের প্রথম স্বচ্ছ যে লেয়ার সেটা হচ্ছে কনজাংটিভা। আর এই কনজাংটিভা যখন
কোনো ভাইরাসের দ্বারা কনজাংটিভাইটিস এর দ্বারা যখন অ্যাফেক্টেড হয় তখন এই জায়গাটায় আমাদের যে রোগটা হয় দ্যাট ইজ কনজাংটিভাইটিস, রোগটা এখানেই হয়। ওকে, কনজাংটিভাইটিস, যেটাকে আমরা কি বলি বলতো? কনজাংটিভাইটিসটাকে রেড আইজ। এর আরেকটা বাংলা নাম কি? হ্যাঁ বলো বলো বলো। বুঝছি স্যার, ওটা তাহলে ওই সেই চোখটা মানে যেটাকে জয় বাংলা বলে ওই রকম টাইপের। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। বাংলাতে চোখ ওঠা আমরা বলি, চোখ ওঠা, চোখ ওঠা, বা জয় বাংলাও বলে। হ্যাঁ ঠিকই বলেছো, রেড আইস। ওকে, তাহলে সেটা কোথায়? এই কনজাংটিভা যদি অ্যাফেক্টেড হয়। আচ্ছা, তারপরে সেকেন্ড লেয়ার যেটা থাকে সেটাকে বলা হয় কর্নিয়া। কি বলে? কর্নিয়া, কর্নিয়া। সেকেন্ড লেয়ারটা কর্নিয়া। তাহলে কর্নিয়াটা কি? কর্নিয়াটা হচ্ছে সেকেন্ড ট্রান্সপারেন্ট লেয়ার, সেকেন্ড ট্রান্সপারেন্ট লেয়ার অফ আই। আমাদের চোখের দ্বিতীয় ট্রান্সপারেন্ট লেয়ারটা হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, মনে রাখবা। এই যে আমরা যে বলি না চক্ষু পরিবর্তন বা চক্ষু দান করতে হবে, চক্ষু দান। তো চোখ দান করলে একজন মানুষের চোখ দানের ক্ষেত্রে কোন অঙ্গটাকে নেওয়া হয় বলো তো দেখি? গোটা চোখটাকে খুলে এই বসিয়ে দেয় নাকি? না, এই কর্নিয়াটাই। শুধুমাত্র কর্নিয়াটাই নেওয়া হয়। সো এই পয়েন্টটা পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ লিখে রাখো যে আই ট্রান্সপ্লান্টেশনে যেটা নিড হয় সেটা হচ্ছে কর্নিয়া। ওকে, লেখো আই ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সপ্লান্টেশন, আই ট্রান্সপ্লান্টেশন নিডস অনলি দিস কর্নিয়া। এই কর্নিয়াটাই আমাদের শুধুমাত্র প্রয়োজন হয় চক্ষু আই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। ঠিক আছে না? আচ্ছা, এবার যে থার্ড লেয়ারটা দেখতে পাচ্ছ, এই থার্ড লেয়ারটাকেই বলা হয় লেন্স, যেটা একটা আলোকে ফোকাস করে একটা পয়েন্টে, একটা সিঙ্গেল পয়েন্টে আলোটাকে ফোকাস করে। এই যে আরো চিহ্নগুলো দেখছো, এটার মাধ্যমে কি প্রবেশ করছে বলো তো? এটা লাইটের সাইন। ওকে, আলো। নাও, লেন্সটা আমাদের চোখে কেমন লেন্স থাকে? আমাদের চোখে কনভেক্স লেন্স থাকে, কনভেক্স লেন্স। ঠিক আছে, সিওএন, আচ্ছা কনভেক্স, দাঁড়াও ভালো করে লিখে দিই। কনভেক্স লেন্স থাকে আমাদের চোখে, কনভেক্স লেন্স আমাদের চোখে থাকে। দেখো, দুই ধরনের লেন্স আছে। কনভেক্স লেন্স হচ্ছে এই যে এরকম ডিমের মতন, এটা হচ্ছে কনভেক্স লেন্স। আর কনকেভ লেন্স কেমন? এই যে এরকম হচ্ছে কনকেভ লেন্স। হ্যাঁ, কনকেভ লেন্স। কেভ মানে, দেখো এটাকে মনে রাখার জন্য এরকম মনে রাখবা, কেভ মানে কি? গুহা। তাহলে কনকেভ লেন্সের মধ্যে ব্যাপারটা কেমন? এরকম গুহার মতন ব্যাপারটা থাকবে, এই যে এরকম। এটা কনকেভ। আর বাকি যেটা ফোলা সেটা কনভেক্স। এটা কনভেক্স, দিস ইজ কনভেক্স, অ্যান্ড দিস ইজ কনকেভ। কনকেভ। হ্যাঁ, এই দুটোকে এভাবে মনে রাখার চেষ্টা করবে। চলো, ওকে। তাহলে আমাদের চোখে যে লেন্সটা থাকে সেটা কনভেক্স লেন্স থাকে। আর এই কনভেক্স লেন্সটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে থার্ড ট্রান্সপারেন্ট লেয়ার, থার্ড ট্রান্সপারেন্ট লেয়ার অফ আই, থার্ড ট্রান্সপারেন্ট লেয়ার অফ আই। আমাদের চোখের থার্ড ট্রান্সপারেন্ট লেয়ার এটি। ওকে, বেশ। লাস্ট যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা আই ওয়াল বলি, আই ওয়াল মানে চোখের দেওয়াল যেটাকে বলি, সেটাকে কি বলে? রেটিনা। লাস্ট পার্ট রেটিনা, রেটিনা। তাহলে রেটিনা হচ্ছে লাস্ট লেয়ার অর আই ওয়াল, আই ওয়াল। ওকে, যেখানে ইমেজ ফরমেশন হয়। এখানে কি হয়? হিয়ার ইমেজ ফরমেশন, এখানে ইমেজ ফরমেশন হয়। পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষাতেও কিন্তু এখানে জিজ্ঞেস করে যে রেটিনাতে কেমন ধরনের ইমেজ ফরমেশন হয়। আমি তোমাদের 1 মিনিট দ্বারা পিডিএফটা বের করি, তাহলে একদম অ্যাজ ইট ইজ পরীক্ষার ভাষাটাই লিখিয়ে দিই, রিভার্স ইমেজ না লিখে পরীক্ষার ভাষাটা লিখিয়ে দিই। আচ্ছা, তোমরা এই পিডিএফটা কেউ একটু পড়েছো? দেখবে এখানেই আছে যে কিভাবে। হ্যাঁ, এই দেখো, সেকেন্ড পেজের ফার্স্ট কোয়েশ্চেনটার মধ্যে রয়েছে কি লেখা আছে কোয়েশ্চেনটাতে? দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট ফর্মড অন দ্য রেটিনা অফ দ্য আই ইজ। রেটিনাতে কেমন ধরনের ছবি তৈরি হয়?
মনে রাখবা রেটিনাতে রিয়াল ইমেজ বাট ইনভার্টেড রিয়াল ইমেজ কিন্তু ইনভার্টেড হয়, উল্টানো থাকে, ঠিক আছে না? এটা মনে রাখবা। তাহলে রেটিনাতে যে ছবিটা তৈরি হচ্ছে সেটা রিয়াল ইমেজ বাট ইনভার্টেড ইমেজ, ওকে, উল্টো ছবি। আর এটা মনে করো আমাদের ব্রেন, ঠিক আছে? এই ব্রেনের মধ্যে একটা কি আছে, এখানে আছে হচ্ছে কর্টেক্স সেন্সর আছে, ব্রেনের একটা পার্ট কর্টেক্স পার্ট। এই কর্টেক্স পার্টের সাথে এই রেটিনা থেকে একটা নার্ভ কানেক্টেড আছে, যে নার্ভটাকে বলা হয় অপটিক নার্ভ। নার্ভটার কি নাম? অপটিক নার্ভ। তাহলে এই অপটিক নার্ভের মাধ্যমে রেটিনার ইমেজ ব্রেনের কোথায় পৌঁছায়? কর্টেক্সে পৌঁছায়। হ্যাঁ, কর্টেক্সে পৌঁছে আমরা সেই রিয়াল ইনভার্টেড ইমেজটাকে আমরা সঠিক করে দেখতে পারি, ঠিক আছে না? এটা হলো বিষয়। এই গেল হলো চোখ, ওকে। এবার যদি আমাদের শরীরে এই অপটিক নার্ভটা ডিফেক্ট হয়, আমাদের শরীরে এই অপটিক নার্ভে যদি কোনো ডিফেকশন আসে, তাহলে আমাদের শরীরে কি রোগ হবে বলো তো? যদি আমাদের অপটিক নার্ভের ড্যামেজ হয় বা অপটিক নার্ভটা যদি ডিফেক্ট হয়, তাহলে আমাদের গ্লুকোমা ডিজিজ হবে, গ্লুকোমা, ঠিক আছে? এটা একটু লিখে রাখো, একটা নোট করে লিখে রাখো যে ডিফেক্টস ইন অপটিক নার্ভ কজেস defects in optic nerve causes গ্লুকোমা ডিজিজ। এই গ্লুকোমা ডিজিজ হলে কি হয়? গ্লুকোমা ডিজিজ হলে আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, মানে আমরা অন্ধ হয়ে যাব, দৃষ্টিশক্তি হারিয়ে যায় গ্লুকোমা হলে। ওকে, ক্লিয়ার হলো এটা? ভেরি গুড। এবার আমরা একটু রেটিনার ফরমেশনটাকে দেখব। এই যে অঙ্গটাকে আমরা রেটিনা বলছি, এই রেটিনা দুই ধরনের সেল দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে রডোস্পিন সেল, আর একটা হচ্ছে কডপসিন সেল। এই দুই ধরনের সেল দিয়ে রেটিনা তৈরি হয়। তাহলে এবার রেটিনাতে, আচ্ছা, মোটামুটি চোখের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল না এখান থেকে? হ্যাঁ দাদা। বেশ, তাহলে এবার আমরা রেটিনাটাকে একটু দেখে আসি। চলো মুছে স্যার, দেবো। হ্যাঁ বলো। বলছি স্যার ওই রেটিনার যে দুটো মানে সেল বললেন, ওই দুটোর নামগুলো আরেকবার বলে দিন। হ্যাঁ বলছি তো, রেটিনা নিয়ে এখন আলোচনা করবো আমি, চাপ নিও না। এই পর্যন্ত হয়েছে, মুছে দেবো? হ্যাঁ দাদা। ওকে, চলো খাতার মধ্যে হেডিং লাগাও এবার। রেটিনা, দেখো রেটিনাতে আমরা দুই ধরনের সেল দেখতে পাই। একটা দেখতে পাই হচ্ছে রড সেল, আর একটা হচ্ছে কোন সেল, ঠিক আছে না? সো চলো এদের দুটোকে নিয়ে আলোচনা করি এখন। তাহলে একটা হচ্ছে রডস, আর একটাকে বলা হয় কোনস, রডস অ্যান্ড কোনস। এদের নোট এখানে নিব, ঠিক আছে? রডস তৈরি হয় কি দিয়ে? রড কোষ দিয়ে তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু রড কোষের অ্যাকচুয়ালি ওর পুরো নামটা কি? ওর পুরো নামটা হচ্ছে রডপসিন, RHODOPSIN, রডপসিন সেল। এটা রডপসিন সেল দিয়ে তৈরি হয়। আর কোনসটা কি দিয়ে তৈরি হয়? এটা কডপসিন সেল দিয়ে তৈরি হয়, তাহলে রডপসিন সেলস এখানে আর কডপসিন সেলস এখানে, ওকে। আচ্ছা, এবার কথা হলো দাদা, রড কোষ দিয়ে আমাদের কি হয় না? রড কোষ দিয়ে আমরা যখন কম আলো, অল্প আলো বা রাতের বেলা, সেই রাতের বেলায় দেখতে আমাদের সাহায্য করে এই রড কোষ। তাহলে লিখে রাখো যে ইট হেল্পস ইন ভিশন, এটা দেখতে সাহায্য করে। ইট হেল্পস ইন ভিশন ইন ডিম লাইট, ইন ডিম লাইট মানে কি? কম আলো। কম আলোতে
আমাদের দেখতে সাহায্য করে কোন কোষ? না রড কোষ। ওকে, আচ্ছা, তোমাদের মনে হচ্ছে এতগুলো পড়াচ্ছ কেন? এটা পড়াচ্ছি কেন এখনই বুঝবা কেন পড়াচ্ছি। আমরা তো ভিটামিন এ পড়ছিলাম, ভিটামিন এর গুরুত্বটা কি এখানে বুঝবো। আচ্ছা, এবার কথা হলো দাদা, রড কোষ তো আমাদের ডিম লাইটে অল্প আলোতে দেখতে সাহায্য করে, এটা ঠিক আছে, কিন্তু এই কন কোষ বা কডপসিন যে সেল রয়েছে এটার কাজ কি? দেখো, কডপসিন সেলের যে কাজ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রংকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, যে এটা গ্রিন, এটা রেড, এটা ব্ল্যাক, এই যে কালারকে আইডেন্টিফাই করা, সেই কাজটা আমাদের সাহায্য করে এই কডপসিন সেল, অর্থাৎ ইট অ্যাক্টস অ্যাজ এ কালার আইডেন্টিফায়ার। ওকে, it helps in color identification, কালার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা আমাদের সহযোগিতা করে, এটা আমাদের সহযোগিতা করে কালার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ দাদা। দাদা বলছি, একটু ইন্টারাপ্ট করছি। বলো। বলছি আমার বাড়িতে না রামনবমীর অনুষ্ঠান, আমি তাই একটু লিভ করছি হ্যাঁ, এখন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাও। হ্যাঁ তাহলে হ্যাঁ। হুম। কডপসিন সেল আমাদের কি করে না, কালার আইডেন্টিফিকেশনে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, কালার আইডেন্টিফিকেশন যখন বললাম, তো এখানে একটা ডিজিজের কথা বলে রাখি। হ্যাঁ, যেমন তোমরা কালার ব্লাইন্ডনেস ডিজিজটার কথা শুনেছো, কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেস যে ডিজিজটা হয়, এই রোগ হলে কি হয় না, কালার ব্লাইন্ডনেস মানে বর্ণান্ধতা, যেটাকে বাংলায় বলে কি বর্ণান্ধতা। এই কালার ব্লাইন্ডনেসে কি সব রং দেখতে অসুবিধা হয়? না না, কালার ব্লাইন্ডনেসে দুটো রংকে গুলিয়ে ফেলে। সেটা কি কি রং? সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। গ্রিন অ্যান্ড রেড, এই দুটো কালারকে চিনতে অসুবিধা হয়। গ্রিন রেডকে আইডেন্টিফাই করতে পারে না যারা, তাদেরই কালার ব্লাইন্ডনেস হয়। ওকে, মনে রাখবে, কালার ব্লাইন্ডনেস এটা একটা জেনেটিক ডিজিজ। হ্যাঁ, জেনেটিক ডিজিজ, তার মানে কি এটা পূর্বপুরুষের থেকে আসে, মানে যাদের থেকে আমাদের জন্ম হয়েছে তাদের থেকে আসে আমার জেনেটিক ডিজিজ এটা। তাহলে মনে রাখবা যে কালার ব্লাইন্ডনেস, যে ইট ইজ আ জেনেটিক ডিজিজ, ইট ইজ আ জেনেটিক ডিজিজ, এটা একটা জেনেটিক ডিজিজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তাহলে জেনেটিক ডিজিজ যদি এটা হয় তাহলে এটা পিতামাতার থেকে আসে, কিন্তু মনে রাখবে কালার ব্লাইন্ডনেস শুধুমাত্র মায়ের থেকে আসে, বাবার থেকে নয়। তাহলে ইট কামস অনলি ফ্রম, ইট কামস অনলি ফ্রম মাদার, মায়ের থেকে আসে। যদি মায়ের বংশে কারো কালার ব্লাইন্ডনেস থাকে বা মায়ের জিনে যদি এই কালার ব্লাইন্ডনেসের কোনো বিষয় থাকে, তবে সেটা তার সন্তানের মধ্যে আসতে পারে, বাট পিতার দিক থেকে নয়। ওকে, বাস, এটা হলো। বেশ, তাহলে এবার এখন আমাদের আলোচনায় আসি আমরা, যে আহ কি বলছিলাম যেন, ভিটামিন এর গুরুত্বটা কি। দেখো, এই যে রডপসিন সেলই বলো আর কডপসিন সেলই বলো, এই দুটো সেলকে তৈরি করতে বা এই দুটো সেলের ফরমেশনে ভিটামিন এ সাহায্য করে। এটাই গুরুত্বপূর্ণ পার্ট ছিল চোখের মধ্যে। তাহলে লিখে রাখো, ভিটামিন এ, ভিটামিন এ হেল্পস ইন ফরমেশন, ভিটামিন এ হেল্পস ইন ফরমেশন অফ রডপসিন, রডপসিন সেলস। রডপসিন সেলসের ফরমেশনে এই ভিটামিন এ সাহায্য করে। ঠিক তেমনি ভাবে কডপসিন সেলের যে ফরমেশন, সেখানেও কিন্তু ভিটামিন এ হেল্প করে। ভিটামিন এ অলসো হেল্পস ইন ফরমেশন অফ, ফরমেশন অফ কডপসিন, কডপসিন সেলস। কডপসিন সেলসের ফরমেশনেও ভিটামিন এ সাহায্য করে। তাহলে যদি আমরা, ভালো করে শুনে নাও, যদি আমরা ভিটামিন এ আমাদের শরীরে কমে যায় তাহলে কি হবে? ভিটামিন এ আমাদের শরীরে কমে গেলে আমরা কালার আইডেন্টিফাই করতে অসুবিধা হবে, কারণ কডপসিন সেলের প্রবলেম হবে। এবং যেহেতু রডপসিন সেল আমাদের রাত্রি দেখতে সাহায্য করে, রাত্রে ডিম লাইটে কম আলোতে, তাই এখান থেকে হয় নাইট ব্লাইন্ডনেস, যেটাকে আমরা কি বলি, নিকটলপিয়া। কি বলি আমরা? নিকটলপিয়া। তাই ভিটামিন এর অভাব যদি আমাদের শরীরে ঘটে তাহলে কি হবে? ভিটামিন এ যদি
আমাদের শরীরে ঘাটতি হয়, তাহলে কি হবে, আমাদের নাইট ব্লাইন্ডনেস আসবে, নাইট ব্লাইন্ডনেস। আর এই নাইট ব্লাইন্ডনেস রোগটাকে আমরা কি বলি না, নাইট ব্লাইন্ডনেস রোগটাকে আমরা বলি হচ্ছে নিকটলপিয়া, 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 NYCTOLPIA, নিকটলপিয়া ডিজিজ। তাহলে নিকটলপিয়া ডিজিজ মানে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। ওকে, বোঝা গেল। এবার ভিটামিন এ এর অভাবে আর একটা রোগও হয়, সেটা একটু জানি কি রোগ হয়। চলো মুছে দেবো এটা। হ্যাঁ দাদা। বেশ, চলো এবার একটা লেখো, একটা নোট করে লেখো যে একটা রোগের নাম লেখো জেরফথ্যালমিয়া, জেরফথ্যালমিয়া। এই জেরফথ্যালমিয়া ডিজিজটা হয় কিসের অভাবে, ভিটামিন এর অভাবে হয়। জেরফথ্যালমিয়া ডিজিজ হলে কি হয়, জেরফথ্যালমিয়া ডিজিজ হলে ড্রাই আই হয়, ড্রাই আই, ড্রাই আই ডিজিজ হয়। ড্রাই আই ডিজিজ মানে কি, হ্যাঁ দেখো আমরা মুছে ফেলেছি না ছবিটা, আচ্ছা যাই হোক, আমরা যে কর্নিয়াটা দেখছিলাম, তোমাদের ছবিটাতে একটুখানি কারেকশন করো তো, একটুখানি জায়গাটা বলতে ভুলে গেছি। এরকম করে 4টে লেয়ার করেছিলাম তাই না, এটাকে কি নাম দিয়েছিলাম, কনজাংটিভা, এনসি কনজাংটিভা। এইটার নাম দিয়েছিলাম কি, কর্নিয়া। এইটার নাম দিয়েছিলাম কি বলতো, লেন্স। আর এটা হচ্ছে রেটিনা। এমন আছে তোমাদের ছবিটাতে, তোমাদের ছবিটাতে একটা কাজ করো, এই যে কর্নিয়াটা দেখছো না, এই কর্নিয়ার ওয়াল জুড়ে এক ধরনের লিকুইড থাকে, ঠিক আছে, কর্নিয়ার ওয়াল জুড়ে এক ধরনের লিকুইড থাকে, মাথায় রেখো, লিকুইডস থাকে। এই লিকুইডসটা আমাদের আলো যেটা প্রবেশ করছে না, সেই আলোটাকে এই লেন্সের ওপরে সমবন্টন করতে সাহায্য করে। আরো একবার বলছি, আমাদের কর্নিয়া যেটা রয়েছে, সেই কর্নিয়ার ওয়ালে এক ধরনের লিকুইড ব্যাগ আছে, অবশ্যই ট্রান্সপারেন্ট। তো সেই লিকুইড ব্যাগ কেন কর্নিয়াতে দেওয়া হলো, কারণ কর্নিয়ার পরের লেয়ারটাই হচ্ছে লেন্স। তাহলে লেন্সের ওপর যাতে আলো সমবন্টিত হতে পারে, সমানভাবে যাতে আলো পড়তে পারে, তাই কর্নিয়ার ওয়ালে একটা লিকুইড মানে স্যাক থাকে। সেই লিকুইড স্যাক থেকে আলোটা সমবন্টিত হয়ে লেন্সের ওপর পড়ে, তারপর লেন্স থেকে একটা জায়গায় ফোকাস হয়ে রেটিনাতে আলোটা পড়ে। এইভাবে আমাদের শরীরে ইমেজ ফরমেশন হয়। এখন এই যে যে রোগটার কথা বলছি জেরফথ্যালমিয়া, জেরফথ্যালমিয়া হলে কি হয়, ড্রাই আই হয়ে যায়। ড্রাই আই বলতে আই শুষ্ক হয়ে যায়। তাহলে আইয়ের মধ্যে জল কোথায় আছে বলো দেখি। আচ্ছা, চোখের যে জলটা বের হয় সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। পুতলি থেকে আমাদের চোখের দেখবে একদম নাকের গোড়ায় দেখবা দুটো গ্ল্যান্ড আছে, ওই জায়গা থেকে। দাদা বানানটা আরেকবার বলুন তো। কোন, XEROPTHALMIA, XEROPTHALMIA, জেরফথ্যালমিয়া। ওকে, তাহলে জেরফথ্যালমিয়া হলে কি হয়, আমাদের চোখ ড্রাই হয়ে যায়। ড্রাই আই বলতে আমরা কি বুঝি, ড্রাই আই বলতে বুঝি এই করোনার এই লিকুইডটা যখন শুকিয়ে যায়, করোনাতে যে, করোনা বলছি বারবার, কর্নিয়া, কর্নিয়াতে যে লিকুইডটা রয়েছে এই লিকুইডটা শুকিয়ে গেলে সেটাকে বলে ড্রাই আই। ওকে, তাহলে এখানে লিখে রাখো যে কর্নিয়া এর লিকুইড, কর্নিয়ার লিকুইড শুকিয়ে গেলে, কর্নিয়ার লিকুইড শুকিয়ে গেলে এই রোগ হয়, এই রোগ হয়। আর এই রোগ হলে কি হবে, আলো কর্নিয়া থেকে লেন্সে পৌঁছাতে পারবে, পারবে না। যদি এই লিকুইড স্যাকটা না থাকে এখানে, তাহলে আলো লেন্সে গিয়ে ঠিকঠাক ভাবে পৌঁছাবে না, যার কারণে এই রোগ হলে, এই রোগ হলে মানুষ অন্ধ হয়ে যায়, মানুষ অন্ধ হয়ে যায়। আর এই সকল মানুষকেই আমরা ঠিক করতে পারি, তাদের আবার দৃষ্টিশক্তি দিতে পারি কিভাবে, এই কর্নিয়া ট্রান্সপ্লান্টের মাধ্যমে। তাহলে কর্নিয়া খারাপ হয় কিভাবে, কর্নিয়ার দেওয়ালে
যে লিকুইড স্যাক থাকে সেটা যখন ডিস্ট্রয় হয়, সেটা যখন নষ্ট হয়, তখন আমাদের অন্ধত্ব আসে। আর সেই কর্নিয়াটা চেঞ্জ করে দিলে তারপর আবার দেখতে পাবে মানুষ, এরকম একটা ব্যাপার। ওকে, চলো এবার কি বলছিলাম, হ্যাঁ, তাহলে জেরপ্থ্যালমিয়া কিসের কারণে হয়? মনে রাখবা যে দিস ডিজিজ ইজ caused by the lack of ভিটামিন এ। ভিটামিন এ এর অভাব হলে এই জেরপ্থ্যালমিয়ার রোগ হয়, ড্রাই আই হয়। ওকে, কর্নিয়া ডিফেক্টেড যে পার্ট সেটা হয়। ওকে, আচ্ছা, এই সময় তোমরা জানতে পেরেছো আমরা সোর্সের মধ্যে গোল্ডেন রাইস বলে একটা কথা শুনেছিলাম। গোল্ডেন রাইসকে জিএম ফুড বলা হয় বা জিএম ক্রপ, জেনেটিক্যালি মডিফাইড ফুড এদেরকে বলা হয়। ডক্টররা এই রোগ হলে, জেরপ্থ্যালমিয়া ডিজিজ হলে, ডক্টর সাজেস্ট করে কি করতে না, গোল্ডেন রাইস খেতে। ডক্টরস সাজেস্ট টু ইট গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস খেতে বলে। গোল্ডেন রাইস এক প্রকারের কি ফুড? জিএম ফুড বলতে জেনেটিক্যালি মডিফাইড ফুড। ওকে, বেশ। মানে এটা কি চাল, এক ধরনের চাল কিছু না অন্য কোনো খাবার? হুম, ধানের চাল, ধানটাকেই এই জিএম ফুড আর কি তৈরি করা হয়েছে, বিভিন্ন মানে উপাদান মিশিয়ে ওই ধানের যে মানে বীজ সেটা তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছো? গোল্ডেন মানে রাইসে। আচ্ছা, এটা কি নর্মাল চালের দোকানে পাওয়া যায় নাকি অন্য কোথাও হ্যাঁ থেকে? অবশ্যই গোল্ডেন রাইস পাওয়া যায়, তুমি গুগল সার্চ করো, দেখো গোল্ডেন রাইস পেয়ে যাবে, প্রচুর দাম। ঠিক আছে, ঠিক নর্মাল আছে। চালের থেকে বেশি দাম। আচ্ছা, ওকে, চলো আর কি বলবো। আচ্ছা, চোখ যখন বলছি, চোখের আরো দুটো ডিজিজ আছে সেটাও বলে দিই। চোখের দুটো ডিজিজ আছে না, একটা আছে হচ্ছে মায়োপিয়া, আর একটা আছে হাইপারমেট্রোপিয়া। এই দুটো ডিজিজ সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাহলে ভালো লাগবে আর কি। যেমন আমার মায়োপিয়া আছে। মায়োপিয়া মানে আমি দূরের জিনিস খুব স্পষ্ট দেখতে পাই না, আমাকে চশমা ব্যবহার করতে হয়। চশমা ব্যবহার করলে দূরের জিনিসটা খুব স্পষ্ট দেখতে পাই, কিন্তু কাছের জিনিস কিন্তু আমার চশমার কোনো প্রয়োজন হয় না। কাছে যত ছোট যা লেখা হোক না কেন আমি ভালো বুঝে যাই, কিন্তু দূরের জিনিস আমার দেখতে গেলে আমাকে কিন্তু চশমাটা ব্যবহার করতে হয়। তাহলে আমার কোন রোগ আছে? আমার আছে মায়োপিয়া। তাহলে মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হচ্ছে শর্ট সাইটেডনেস। এটাকে কি বলবো? শর্ট সাইটনেস বলবো, বা শর্ট সাইটেডনেসও কেউ কেউ বলে থাকে। শর্ট সাইটেডনেস বা শর্ট সাইটনেস একই কথা। তাহলে মায়োপিয়া রোগ হলে কি হয় বলো আরেকবার। মায়োপিয়া রোগ হলে এর সাথে কিন্তু ভিটামিন এর কোনো সম্পর্ক নেই, আর একবার বলছি, মায়োপিয়া রোগ হোক বা হাইপারমেট্রোপিয়া রোগ হোক, এই দুটো রোগের সাথে ভিটামিন এ এর দূর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মনে রাখবি কি করে? আমি তাহলে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি হচ্ছে। হ্যাঁ, চলো নোট করো আমার সঙ্গে সঙ্গে। তাহলে মায়োপিয়া মানে হচ্ছে শর্ট সাইটনেস, মানে যে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, সে হলো মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া মানে কি? হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে লং সাইটনেস, অর্থাৎ যারা দূরের জিনিস তো দেখতে পায় বাট কাছের জিনিস দেখতে পায় না। দূরের জিনিস খুব ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা একটু লিখে রাখি, মায়োপিয়া মানে যারা কাছের জিনিস দেখতে পায়, কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। কেন পায় না একটু পরে তোমরাই বুঝবা। আর হাইপারমেট্রোপিয়া হলে কি হয়? এরা দূরের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায়
কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। কাছের জিনিস দেখতে পায় না, এরা দূরের জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা, কেন এমনটা হয় মনে রাখবা, এমনটা হয় এই কারণেই, আমাদের যে চোখ, আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মগ্রহণ করার সময় যে কোনো সময় হতে পারে, অ্যাকচুয়ালি এর কোনো টাইম নেই, জানো তো। তোমরা দেখেছো যে একেবারে বাচ্চারাও চশমা পড়ছে, আবার বয়স্করাও চশমা পড়ছে, আবার কারো চশমা লাগছেই না। আমাদের যে আই বলটা রয়েছে, মানে অক্ষি গোলক যেটা আমাদের রয়েছে, সেটা আমাদের শরীরের বৃদ্ধির কারণে হোক বা শরীরের অবৃদ্ধির কারণে হোক, যে কোনো কারণে যদি আমাদের চোখের স্ট্রাকচারটা, চোখের যে গঠন, চোখের যে কাঠামো, সেই কাঠামোতে যদি কোনো রূপ পরিবর্তন আসে, তবেই এই মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া হয়ে থাকে। এখনই বুঝে যাবা, নোটটাকে লেখো, এখানে লেখো মায়োপিয়ার মধ্যে যে রেটিনার আগে ইমেজ তৈরি হয়, রেটিনা এর আগেই ইমেজ তৈরি হয়। আর হাইপারমেট্রোপিয়া হলে কি হবে, রেটিনার পরে গিয়ে ইমেজ তৈরি হবে। রেটিনা এর পরে ইমেজ তৈরি হয়। বিষয়টা কি বোঝাচ্ছি? তাহলে মায়োপিয়া হলে রেটিনায় ছবি তৈরি হওয়ার কথা, মানে বিষয়টা হচ্ছে যে এটা মনে করো রেটিনা, ঠিক আছে? তো মায়োপিয়ার ক্ষেত্রে এই জায়গাটাতে ছবি ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু মায়োপিয়ার ক্ষেত্রে ছবি তৈরি হবে এই জায়গায়। ওকে, আর রেটিনার ক্ষেত্রে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি ছবি তৈরি হওয়ার কথা এখানে, কিন্তু ছবি তৈরি হবে এখানে, এরকম একটা ব্যাপার হয়। তো ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। চলো আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকো, আজীবন কালের জন্য মনে থেকে যাবে, ভুলবে না, এটুকুন আমার গ্যারান্টি। চলো দেখো, ধরো এইটা হলো আমাদের রেটিনা, দিস ইজ রেটিনা, ঠিক? কিন্তু আমাদের আইয়ের যে লেন্স, এইটা মনে করো আমাদের আইয়ের লেন্স, ঠিক আছে? এটা আমাদের আইয়ের লেন্স। তাহলে আলো এখান থেকে আসছে, এখান থেকে আসছে আলো, আলো এসে এই আলোটা এইরকম জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, এরকম জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, মানে ইমেজ ফরমেশন কোথায় হচ্ছে, এইখানে, এইখানে হচ্ছে ইমেজ ফরমেশন। সিচুয়েশনটা কি বুঝতে পেরেছি? তার মানে এইটা হচ্ছে আমাদের রেটিনার ওয়াল, তাহলে রেটিনার ওয়ালের আগেই ইমেজ ফরমেশন হয়ে যাচ্ছে, এই রোগটাকেই বলা হয় মায়োপিয়া। বোঝা গেল? ঠিক হবে কি করে? ওষুধ খেয়ে? না, এই ওষুধ খেলে কোনোদিন ঠিক হবে না। কি করে ঠিক হবে দেখাচ্ছি। আমরা কি করলাম, আমরা এবার এক কাজ করলাম, কনকেভ লেন্স ইউজ করলাম। কনকেভ লেন্স, এখানে যখন কনকেভ লেন্স দিয়ে দিলাম, চোখে আমরা পড়লাম, তখন এই আলো এবার এখান থেকে বেরিয়ে একটু দূরে দূরে গিয়ে পড়বে, এরকম করে দূরে দূরে গিয়ে পড়বে। দেখো কাছাকাছি আগে লেন্সে আলো পড়ছিল বলে এটা কিন্তু আগে ইমেজ তৈরি হচ্ছিল। এবার যখন এই চশমাটা দিলাম, দূরে দূরে আলো পড়লো, এবার এইখান থেকে গিয়ে এই পারফেক্ট জায়গাতে ইমেজ ফরমেশন হবে। যাই হোক, আমি ছবিটা ভালো আঁকতে পারলাম না, তবে আশা করছি বোঝাতে পেরেছি, তাই না? বলো, বুঝতে পেরেছি বিষয়টা? আগে লাইট এখান থেকে এখানে ইমেজ তৈরি করছিল, এই কনকেভ লেন্স দেওয়ার সাথে সাথে, এই কনকেভ লেন্স দেওয়ার সাথে সাথে ইমেজটা একটু ছড়িয়ে গেল, আলোটা একটু ছড়িয়ে গেল, যার কারণে একটু দূরে গিয়ে রেটিনাতেই পড়লো এবং এখানে ইমেজ ফরমেশন হলো। বুঝেছি না বিষয়টা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে মনে করো এই আমাদের লেন্স, আচ্ছা লাল কালি নিয়ে আগে দাঁড়াও, এই আমাদের মনে করো লেন্স, আর এই মনে করো আমাদের রেটিনা, ঠিক? তো এই লেন্স দিয়ে যখন আলো প্রবেশ করছে, এটা যখন আলো প্রবেশ করছে, এই আলোটা না এখান থেকে গিয়ে এইখানে গিয়ে ইমেজ ফরমেশন হচ্ছে, এই যে এই জায়গাটায় গিয়ে, তাহলে এইখানে ইমেজ ফরমেশন হচ্ছে, ইমেজ ফরমেশন এখানে হচ্ছে।
তাহলে হওয়ার কথা ছিল রেটিনায়, বাট ইমেজটা ফর্মেশন হচ্ছে কোথায়? এটা রেটিনা, রেটিনা থেকে দূরে গিয়ে ইমেজ ফর্মেশন হচ্ছে। তখন আমরা কি করব? এইখানে আমরা কনভেক্স লেন্স ইউজ করব। চলো কনভেক্স লেন্স ইউজ করি আমরা। কোনটা রে ভাই? এটা। যখন এবার এখানে দেখো আমরা কনভেক্স লেন্স যখন দিয়েছি, এটা হচ্ছে কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্স দেওয়ার সাথে সাথে এই আলোটা কি হলো? কাছে চলে আসলো। আগে যেমন দূরে চলে যাচ্ছিল, এবার এই আলোটা কাছে চলে আসলো এবং রেটিনাতে ইমেজ ফর্মেশন হলো। এই হচ্ছে মেট্রোপিয়া, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। আশা করছি বোঝাতে পেরেছি। কনকেভ লেন্সকে বাংলায় বলে অবতল লেন্স, অবতল লেন্স। আর কনভেক্স লেন্সকে বলা হয় উত্তল লেন্স। ওকে, দুটো সিচুয়েশনই বোঝা গেছে। মনে রেখো, ভিটামিন এর মধ্যে দিয়ে যেহেতু চোখ পড়াচ্ছি তাই এই দুটো আলোচনা করে দিলাম, বাট এই রোগের সাথে ভিটামিন এর কোনো রিলেশন কিন্তু নেই। ওকে, রোগটা কিসের জন্য হয়? আর একবার বলো। এই রোগটা কিসের জন্য হয়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। এই রোগটা দেখো, আমি যে বললাম না যে আমাদের চোখে যে আই বলটা রয়েছে, সেই আই বলটা যেভাবে সেট থাকার কথা, মনে করো শরীর বড় হতে হতে কোনো একটা প্রেসার বা চাপ লেগে যখন চোখের আইবলটা ধরো একটু মোটা হয়ে গেল, একটু ফুলে গেল, একটু সরু হয়ে গেল, সেই জন্য এই যে রোগগুলো হয়, বুঝেছো? এটা কারো কিছু করার নেই আর কি। আইবলের সাইজের ওপর ডিপেন্ড করে এই রোগগুলো, ঠিক আছে? ন্যাচারাল। হ্যাঁ, এটা ন্যাচারাল। আইবলের এটা তোমারও কিছু করার নেই, কারো কিছু করার নেই, যার যার উপর ডিপেন্ড করবে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, তোমরা দেখবে যে 100 জন অবেসড পার্সনের মধ্যে, অবেসড পার্সন মানে বুঝছো, যারা একটু মোটা সোটা ভারী বাল্কি শরীর যাদের, এই 100 জনের মধ্যে দেখবা যে 99 জনের চোখে চশমা আছে। খেয়াল করেছো কখনো? মোটা সোটা লোক যদি হয়, দেখবে যে 100 জনের মধ্যে 99 জনের চোখেই চশমা লাগানো হয়েছে। কেন হলো? কারণ তাদের শরীর যখন মোটা হয়েছে না, তখন সেই বিভিন্ন চাপে চোখটার সাইজের ডিফারেন্স হয়ে গেছে। তো চোখের সাইজের যখন ডিফারেন্স হয়ে যায়, আই বলের ওপর যখন কোনো প্রেসার ক্রিয়েট হবে বা চাপ পড়বে, তখনই কিন্তু এইটা হবে, আদারওয়াইজ এটা হওয়া সম্ভব নয়। ওকে, বোঝা গেল? এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু যে ট্রিটমেন্ট, মায়োপিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইউজ কনকেভ লেন্স, আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইউজ কনভেক্স লেন্স। এর বাইরে আর কোনো ট্রিটমেন্টের নেই। যদি কারো শর্ট সাইটনেস থাকে, অর্থাৎ কাছের জিনিস দেখতে পায় তো দূরের জিনিস দেখতে পায় না, তাহলে তাকে চশমা ইমিডিয়েট পরতে হবে। আর যাদের কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়, তাদেরও চশমাটা ইমিডিয়েট পরতে হবে। এটা কেন? তাহলে আমাদের চোখের কম কষ্ট হবে। কি হয় এই রোগগুলো হলে? যখন আমাদের দেখতে বা দৃষ্টিশক্তি যখন একটু ঝাপসা হয়ে ওঠে, তখন কিন্তু আমাদের যে লেন্সের উপরে বিশেষ প্রভাব পড়ে। দেখো না, অনেকে আছে না, চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করে কি লেখা আছে না আছে। এই যে চোখ ছোট করছি কেন? কারণ আমি আলোর ফোকাসটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করছি। তাহলে এটা কি? এটা তো অ্যাবনর্মাল কাজ আমি করছি, তাই না? সো এই জন্য এগুলো হলে ইমিডিয়েট ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যেহেতু আমরা চোখের পাওয়ার নিয়ে, লেন্সের পাওয়ার নিয়ে কথা বলছি, একটা নোট লিখে রাখো। লেন্সের পাওয়ার মাপার একটা যন্ত্র আছে, লিখে রাখো। পাওয়ার অফ লেন্স ইজ মেজার্ড বাই ডায়াপ্টার। ডায়াপ্টারের সাহায্যে লেন্সের পাওয়ার মেজার করা হয়। ওকে, ডায়াপ্টার, DIAOPTOR, ডায়াপ্টার, ঠিক আছে? চলো, এটুকুন আলোচনা হলো। কত বাজে গো? চল, 9:30, অসুবিধা নেই।
আমরা আরো কিছুক্ষণ পড়বো। এরপর আমরা ভিটামিন এ এর আলোচনা শেষ হলো। চলো এখন আমরা আলোচনা করব, দ্যাট ইজ ভিটামিন বি কে নিয়ে আলোচনা করব। ভিটামিন বি। ভিটামিন বি বা এটাকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স বলবো। ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হচ্ছে? কারণ ভিটামিন বি অনেকগুলো রয়েছে, এই জন্য ভিটামিন বি যখন সব কটাকে একসাথে মিলে আনা হয় সেটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলি। তাহলে ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স। সবার আগে তো জানতে হবে যে ভিটামিন বি এর কেমিক্যাল নাম কি। দেখো, এক একটা ভিটামিন বি রয়েছে, তাদের রাসায়নিক নাম আমি পৃথক পৃথকভাবে বলছি। অ্যাকচুয়ালি ভিটামিন বি বলতে কিছু হয় না। ভিটামিন বি1 আছে, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12, এই কয়টা আছে? 8খানা। ভিটামিন বি হচ্ছে 8খানা। তো সেই 8খানা নিয়ে আমরা আলোচনা করব। পার্টিকুলার ভিটামিন বি বলে কিছু হয় না। চলো তবু এদের সোর্স দেখি। আমরা সোর্স ভিটামিন বি কোত্থেকে পাবো? ভিটামিন বি আমরা মিল্ক থেকে পাবো, আমরা ফ্রুটস থেকে পাবো, আমরা ভেজিটেবল থেকে পাবো, আমরা ক্যাশিউ থেকে পাবো, মানে যে কাজু বাদাম রয়েছে না, কাজু বাদাম। মনে রাখবে যে ভিটামিন বি কাজু বাদামে ম্যাক্সিমাম থাকে। ম্যাক্সিমাম ভিটামিন বি আমরা কাজু বাদাম থেকে পাই, ক্যাশিউ থেকে পাই। এছাড়াও ভিটামিন বি আমরা যে কোনো স্প্রাউটস থেকে পেতে পারি। স্প্রাউটস মানে দেখেছো, ছোলা যখন ভিজিয়ে রাখা হয় জলে, তখন সেটা কি হয়ে যায়? তখন তার থেকে অঙ্কুর বের হয় না, সো সেটাকে স্প্রাউটস বলে। তারপর তুমি মাটন থেকে পাবে, তারপর তুমি চিকেন থেকে পাবে, হ্যাঁ মাটন, চিকেন ইটিসি, এগুলো থেকে ভিটামিন বি আমরা পাই। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনায় আসছি, দ্যাট ইজ 1 নম্বর 2 নম্বর করে লিখি, দাঁড়াও। চলো 1 নম্বর লেখো ভিটামিন বি1। ভিটামিন বি1, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে, এর কেমিক্যাল নেম, ভিটামিন বি1 এর কেমিক্যাল নেম হচ্ছে থাইমিন। কি নাম? থাইমিন, থাইমিন। এইবার ভিটামিন বি1 এর কাজ কি, এর ফাংশনগুলো কি, এটাই এক্সামিনেশনে আসে, এটাই লিখে রাখো। যতটুকুন দরকার ততটুকুনি আলোচনা করব। সবার প্রথমে তো ভিটামিন বি আমাদের মেটাবলিজমে সাহায্য করে, হেল্পস ইন মেটাবলিজম, মেটাবলিজমে সাহায্য করে। 2 নম্বর কাজের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে মাসেল রয়েছে না, আমাদের যে পেশি, সেই পেশিগুলো যাতে ঠিকঠাক করে কাজ করে, তার জন্য ভিটামিন বি1 আমাদের সাহায্য করে। অর্থাৎ ম্যাসকুলার অ্যাক্টিভিটি ইজ হেল্প বাই আচ্ছা 1 মিনিট দাঁড়াও। মাসকুলার অ্যাক্টিভিটিস helped by activities are helped by ভিটামিন বি1। তাহলে ভিটামিন বি1 আমাদের মাসেল অ্যাক্টিভিটি বা ম্যাসকুলার অ্যাক্টিভিটিতে হেল্প করে। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট এখান থেকে গুরুত্বপূর্ণ লিখে রাখো, যে আমরা যে ধান ভাঙিয়ে খাই, তাই না? আমরা ধান ভাঙিয়ে চাল করে সেটাকে খাই। তো এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, যে চালটা আমরা তৈরি করি ধান ভাঙিয়ে, ওই চালে না গুঁড়ো গুঁড়ো ডাস্ট থাকে, জানো? তোমরা তো জানো চাল ধোয়া হয়, চাল রান্না করার আগে চালটা ধোয়া হয়, আর সেই চাল ধোয়ার জলটা কি জলের মতন হয় না সাদা সাদা হয়? সাদা সাদা হয়ে সাদা যায়। সাদা হয়। কেন হলো এমনটা? কারণ চালের মূল যে ভিটামিন বি যে কাজ জিনিসটা থাকে ওটাতেই থাকে। ঠিক আছে না? তো মনে রাখবে, চাল ধুয়ে ফেললে, লেখো চাল ধুয়ে ফেললে, চাল ধুয়ে ফেললে ভিটামিন বি1 নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের কি উচিত?
চালটা না ধুয়ে খাওয়া আমাদের উচিত। আমরা মনে করি যে চালটা ধুলে যে সাদা জিনিসটা বেরিয়ে গেল ওটা বোধহয় নোংরা, আসলে ওটা নোংরা নয়, ওটাই আসল চালের খাবার। বুঝতে পারছো তো, ভিটামিন বি1 ওখানে থাকে। আবার আমরা যখন সবজির খোসা ছাড়িয়ে খাই, তো সবজির খোসা ছাড়ানোর সাথে সাথে ভিটামিন বি1টা নষ্ট হয়। লিখে রাখো, সবজির খোসায় ভিটামিন বি1 থাকে, ভিটামিন বি1 থাকে, সবজির খোসাতে ভিটামিন বি1 থাকে। তাহলে চাল ধোয়া যাবে না, সবজির খোসা ছাড়ানো যাবে না। ওকে, ঠিক আছে, আমরা তো ভিটামিন বি1 তো অন্য জায়গা থেকেও পেয়ে যাব, তাই না? সো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে এবার লিখবো ল্যাক অফ ভিটামিন বি1। চলো, ল্যাক অফ ভিটামিন বি1, ল্যাক অফ ভিটামিন বি1। বি1 যদি আমাদের ঘাটতি হয় শরীরে, তাহলে কি হবে? আমাদের একটা রোগ হবে যেটার নাম হচ্ছে বেরি। কি রোগ হবে? বেরি রোগ হবে। এই বেরি রোগ হলে কি হয়? ওজন কমে যায়, ওজন কমে যায়। আর কি হয়? খিদে কমে যায়, খিদে পায় না মানুষের। হ্যাঁ, খিদে, খিদে খিদে কম লাগে, খিদে কম লাগে এবং ওজন কমে যায় এই বেরি রোগ হলে। তাহলে বেরি রোগ কার জন্য হয়? ভিটামিন বি1 বা থাইমিন, থাইমিনের অভাবে বেরি রোগ হয়, ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। ওকে, যাই তাহলে নেক্সট ভিটামিনে, বি2তে। হ্যাঁ দাদা। ওকে, দেখো একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যা যা লেখানো সেটাই আমি লেখাচ্ছি, আদার্স লেখা আমাদের কোনো লাভ নেই, আমরা কেউ ডাক্তার হতে আসিনি। চলো, 2 নম্বর ভিটামিন যেটা, সেটা হচ্ছে ভিটামিন বি2, ভিটামিন বি2। চলো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো সবাই, দ্যাট ইজ রাইবোফ্লাভিন। কি নাম? কেমিক্যাল নেম, এর কেমিক্যাল নেম হচ্ছে রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন। এবার একটা কথা জানো, এই ভিটামিন বি কে আর একটা নামেও ডাকা হয়, অলসো নোন অ্যাজ ভিটামিন জি। মনে রাখবা, জি ভিটামিন কাকে বলে? ভিটামিন বি2 কে জি ভিটামিন বলে, মনে থাকবে, ভিটামিন বি2 কে জি ভিটামিন বলে। তাহলে ভিটামিন 2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, আর ভিটামিন জি2 এর আরেকটা নাম কি? ভিটামিন বি2 এর আরেকটা নাম হচ্ছে ভিটামিন জি। ওকে, এটা আমাদের কিসের কাজে দরকার পড়ে? ভিটামিন বি2, ভিটামিন বি2 আমাদের যে বাচ্চা, আমরা যখন শিশু ছিলাম, সেই শিশু অবস্থায় আমাদের যে বডি গ্রোথ, হ্যাঁ, সেই কাজে লাগে। অর্থাৎ নিডস ফর চাইল্ড গ্রোথ, বাচ্চাদের বৃদ্ধিতে এই ভিটামিন বি2 দরকার পড়ে। ওকে, আর একটা কথা, রোগ, ল্যাক অফ ভিটামিন বি2। বি2 এর অভাব যদি আমাদের শরীরে হয়, অর্থাৎ রাইবোফ্লাভিনের অভাব যদি আমাদের শরীরে হয়, তাহলে আমাদের শরীরে একটা রোগ হয়, সেই রোগটাকে বলা হয় কিলোসিস। কি বলে? কিলোসিস, KILOSIS, কিলোসিস। কিলোসিস রোগ হলে কি হয়? কিলোসিস রোগ হলে গায়ে গোটা গোটা ওঠে, অর্থাৎ স্কিন পিম্পলস হয়, স্কিন পিম্পলস ওঠে, হ্যাঁ, ফোড়ার মতন জিনিস ওঠে গায়ে। ঠিক আছে, এই রাইবোফ্লাভিনের অভাবে, ভিটামিন বি2। ওকে, হয়ে গেল, এখানে আর গুরুত্বপূর্ণ কিছু বলবার আমার নেই। সো মে আই রাবিট? হ্যাঁ দাদা। ওকে, 3 নম্বর ভিটামিন বি। চলো, ভিটামিন বি3, ভিটামিন বি3। এই ভিটামিন বি3 এর কেমিক্যাল নেম কি? ভিটামিন বি3 এর কেমিক্যাল নেম হচ্ছে নিকোটিনামাইড। কি নাম? নিয়াসিন, আরেকটা সংক্ষেপ নাম আছে নিয়াসিন, বা এটাকে বলা হয় হচ্ছে নিকোটিনামাইড, নিকোটিনামাইড বা নিয়াসিন। ভিটামিন বি3 এর কেমিক্যাল নাম হচ্ছে নিয়াসিন অথবা নিকোটিনামাইড। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, ভিটামিন বি3 কি কাজ করে? আমাদের দেহে যে কোলেস্টেরল থাকে না ব্লাডের মধ্যে,
সেই কোলেস্টেরল এর মাত্রাকে কন্ট্রোল করে হচ্ছে ভিটামিন B3। বুঝতে পারছো? তাহলে লিখে রাখো, controls the level of blood cholesterol, ব্লাডের কোলেস্টেরলকে কন্ট্রোল করার কাজ কার? না ভিটামিন B3, নিয়াসিন বা নিকোটিনামাইডের। ওকে, আচ্ছা, যদি ভিটামিন B3 আমাদের শরীরে অভাব ঘটে তাহলে কি ঘটনা ঘটবে? যখন আমাদের শরীরে ভিটামিন B3 কি হবে না, ভিটামিন B3 অভাব হবে। এটা যখন আমাদের শরীরে ভিটামিন B3 অভাব হবে তখন আমাদের শরীরে কি হবে? তখন আমাদের শরীরে কি হবে? ব্লাডে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরল বেড়ে যাবে, অর্থাৎ ব্লাডের যে কোলেস্টেরল থাকে সেই ব্লাড কোলেস্টেরল ইনক্রিজ করবে, বেড়ে যাবে। ওকে, আর এই ব্লাড কোলেস্টেরল যখন বেড়ে যাবে তখন কি হবে? রক্তের যে নালিকাগুলো আছে সেই রক্তের নালিকাগুলো বন্ধ হয়ে যাবে, আর যখন রক্তের নালিকা বন্ধ হয়ে যাবে তখন আমাদের শরীরের সর্বত্র রক্ত পৌঁছাবে না, যার কারণে আমাদের ব্রেন স্ট্রোক হবে বা হার্ট অ্যাটাক হবে। এই সমস্ত কারণের ফলে আলটিমেট যে ডিজিজ আমরা সাফার করব সেটা হচ্ছে বডি প্যারালাইসিস আমরা সাফার করব। তাহলে এই বডি প্যারালাইসিস ডিজিজের একটা কারণ তোমরা খুঁজে পেলে, যদি ভিটামিন B3 কারো শরীরে অভাব ঘটে। ওকে, আরো একটা রোগ হয় যদি আমাদের শরীরে ভিটামিন B3 কমে যায়। যদি আমাদের শরীরে ভিটামিন B3 কমে যায় তখন আর একটা রোগ আমাদের হয়, সেটাকে বলে প্যালেগ্রা রোগ হয়। এই প্যালেগ্রা রোগ আমাদের শরীরে হলে কি হয়? এইখানে বমি পায়খানা হয়, ঠিক আছে? ডায়রিয়ার মতনই একটা সিমটম, যেখানে ভমিটিং হবে এবং দাস্ত হবে, হ্যাঁ, মানে লুজ মোশন হবে, বমি হবে বা পায়খানা হবে, বমি বা পায়খানা হয়, হ্যাঁ, এই প্যালেগ্রা রোগ হলে ভিটামিন B3 যদি কমে যায়। ওকে, V3 লিখেছিলাম কিন্তু এখানে B3 হবে, ঠিক করে নিও। ওকে, গেল। এবার চল তাহলে নেক্সট ভিটামিনে যাই। ভিটামিন B5 এ যাই। ওকে, মুছে দেবো, এটা মুছে দিলাম। হ্যাঁ, হ্যাঁ দাদা। চলো, 4 নম্বর হচ্ছে ভিটামিন B5। তাহলে ভিটামিন B5 এর কেমিক্যাল নেম কি, রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন B5 এর কেমিক্যাল নেম হচ্ছে তোমার প্যান্টাথানিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম পেন্টাথানিক অ্যাসিড। এই পেন্টাথানিক অ্যাসিড আমাদের কি কাজে সাহায্য করে? না, আমরা যে কার্বোহাইড্রেট গুলো খাই সেই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি করার যে প্রসেস সেটাতে সাহায্য করে, অর্থাৎ কার্বোহাইড্রেটের ডাইজেশনে সাহায্য করে, এক কথায় বলতে গেলে। তাই লেখো, হেল্পস ইন ডাইজেশন অফ কার্বোহাইড্রেটের ডাইজেশনে সাহায্য করে কে? না ভিটামিন B5। এবং এই ভিটামিন B3 অভাবেও যেমন প্যালেগ্রা রোগ হয়, ঠিক তেমনি করে যদি আমাদের ভিটামিন B5 এরও অভাব হয়, ল্যাক অফ ভিটামিন B5, তাহলেও আমাদের সেই একই রোগই হবে। ভিটামিন B5 এর অভাব ঘটলে আমাদের প্যালেগ্রা রোগ হবে। এই প্যালেগ্রা রোগ হলে কি হয়? একটু আগে বললাম, বমি পায়খানা হয়, বমি বা পায়খানা ইত্যাদি ইত্যাদি সমস্ত হবে। ওকে, গেল। তারপর আসো 5 নম্বর, দ্যাট ইজ ভিটামিন B6 এর যে কেমিক্যাল নেম, এর যে রাসায়নিক নাম, সেটা হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? পাইরোডক্সিন। এই পাইরোডক্সিনের যদি কাজ কি? এই পাইরোডক্সিনের কাজ হচ্ছে আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করা, অর্থাৎ হেল্পস ইন ব্লাড ফরমেশনে
এটা আমাদের কাজে লাগে, ব্লাড ফর্মেশন এটা আমাদের সহযোগিতা করে। আর যদি এই ব্লাড ফর্মেশনে কাজ করে কে, ভিটামিন বি6। এবার যদি কারো শরীরে ভিটামিন বি6 কম হয় তাহলে কি হবে, ভিটামিন বি6 যদি কমে যায় তাহলে কি হবে, রক্ত তৈরি কম হবে। আর রক্ত তৈরি কম হলে কি হবে, তার রক্তাল্পতা রোগ হবে। তাহলে লিখে রাখো যে ল্যাক অফ ভিটামিন বি6, বি6 এর অভাব যদি আমাদের হয় তাহলে আমাদের অ্যানিমিয়া রোগ হবে, অ্যানিমিয়া ডিজিজ আমাদের হবে, যেটাকে বাংলায় বলে রক্তাল্পতা। রক্তাল্পতা, আমাদের রক্ত কম হয়ে যাবে শরীরে। ওকে, চলো, হয়েছে এই পর্যন্ত নোট? হ্যাঁ দাদা। বেশ, তাহলে এবার আসো 8খানা, 5টা হলো, আরো 3টে বাকি। তাহলে 6 নম্বর, দ্যাট ইজ ভিটামিন বি7। ভিটামিন বি7, দেখো ভিটামিন বি7 এর যে কেমিক্যাল নেম, এর কেমিক্যাল নেমটা লিখো। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম খুব ইম্পর্ট্যান্ট, বায়োটিন। ডু ইউ নো বায়োটিন কিসের কাজে ব্যবহার হয়? বায়োটিন, কেউ চুলের জন্য ওষুধ খেয়েছো? চুলের জন্য বায়োটিন না, আমারও তো মাথায় চুল কম, এই জন্য ভেবেছিলাম যে একটা সময় যে চুল গজানোর জন্য বায়োটিন খায় মানুষে, আমিও তাই বায়োটিন খাই। আমি না বায়োটিন সেই 2-4টে খেয়ে যা এক্সপিরিয়েন্স করেছি ভয়ঙ্কর, প্রচন্ড পরিমাণে ঘুম আসে, আর মানে সেই ল্যাদখোরের মতন অবস্থা হয়ে যায় বায়োটিন খেলে, এর জন্য বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এই ভিটামিন বি7 এর আর একটা নাম আছে, দিস ভিটামিন অলসো নোন অ্যাজ এটাকে কি বলে বলো তো, কি বলে ভিটামিন এইচ। ভিটামিন এইচ মনে রাখবে। তোমরা একটু আগে পড়েছো ভিটামিন জি কোন ভিটামিনকে বলা হয়, ভিটামিন জি, B2। বি টু। ভিটামিন বি টু কে বলা হয় ভিটামিন জি ভিটামিন, আর ভিটামিন বি7 কে কি বলে, ভিটামিন এইচ ভিটামিন বলে, মনে থাকবে। তাহলে ভিটামিন বিটাকে এইচ ভিটামিন বলে। এবার আসো বায়োটিনের কাজটা কি, ভিটামিনের বি7 এর কাজ কি। দেখো ভিটামিন বি7 এর কাজ হচ্ছে আমাদের শরীরে যে ফ্যাটগুলো রয়েছে সেই ফ্যাটকে সিনথেসিস করে যেখানে যেরূপ প্রয়োজন সেটাকে করা, অর্থাৎ হেল্পস ইন ফ্যাট সিনথেসিস, ফ্যাট সিনথেসিসে হেল্প করা, হেল্পস ইন ফ্যাট সিনথেসিস, ফ্যাটের সিনথেসিসে আমাদের হেল্প করে হচ্ছে ভিটামিন বি7। যদি এই ভিটামিন বি7 এর ল্যাক যদি হয়, এর অভাব যদি হয়, ল্যাক অফ ভিটামিন বি7 বা ভিটামিন এইচ, এদের অভাব হলে আমাদের কি হবে, এদের অভাব হলে আমাদের একটা রোগ হবে, দ্যাট ইজ ডার্মিস। ডার্মিস নামের রোগটা হবে, DERMIS। ডার্মিস রোগ হলে কি হয়, ডার্মিস রোগ হলে চুল পড়ে যায়, চুল পড়ে যায়, হ্যাঁ, চুল পড়ে যায় এই ডার্মিস রোগ হলে। চুল পড়ে যাওয়ার পেছনে আরেকটা রোগ আছে, যেমন একটা রোগের নাম লিখো, ওটাকে বলে কি রোগ বলো তো, হ্যাঁ, বার্ডনেস। বার্ডনেস, এই বার্ডনেস মানেও কিন্তু টাক পড়া রোগ, বার্ডনেসকে বলা হয় কি, টাক পড়া রোগ। ওকে, বার্ডনেসকে বলা হয়। এই বার্ডনেসের কেন হয়, এই বার্ডনেস কিন্তু এই ভিটামিন বি7 এর অভাবে হয় না। ভিটামিন বি7 এর অভাবে যে চুল পড়ে যায় সেটাকে আমরা ডার্মিস বলি, সেই ডিজিজটাকে। যদি কারো ডার্মিস হয়ে থাকে তাহলে ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে যখন তার রক্ত পরীক্ষা করে দেখবে যে তার শরীরে ভিটামিন বি7 এর অভাব আছে, তখন তাকে ভিটামিন বি7 দেবে, আবার তার চুল গজিয়ে যাবে, ইটস ওকে, নো প্রবলেম। বাট এখানে বার্ডনেস যে রোগটার কথা বলছি, টাক পড়া রোগ যেটাকে আমি বলছি, এটা কিন্তু ভিটামিন বি7 এর সাথে কোনো রিলেশন নেই, যেহেতু চুল পড়া বলে তাই মনে এলো তাই বলছি। এই বার্ডনেসটা হয় একটা ফাঙ্গাসের কারণে, হ্যাঁ, কজড বাই ফাঙ্গাস বা ফাঙ্গাই, হ্যাঁ, ফাঙ্গাইয়ের কারণে হয়। এবং এই যে ফাঙ্গাইয়ের নামটা কি মনে রাখবা, এর নামটা সুন্দর একটা মেয়ের নাম, দ্যাট ইজ তানিয়া ক্যাপাটিস। তানিয়া ক্যাপাটিস, এই তানিয়া ক্যাপাটিস নামক ফাঙ্গাসের কারণে এই বার্ডনেস ডিজিজটা হয়ে থাকে, টাক পড়া রোগ, হ্যাঁ, মনে থাকবে, তানিয়া ক্যাপাটিস। ভিটামিন বি এর আর দুটো আছে, এটা করে আমরা আজকে শেষ করব, কারণ কাশি পাচ্ছে আমি কথা বলতে গেলে, হ্যাঁ। ওকে, 7 নাম্বার মুছে দেবো এটা তাহলে। হ্যাঁ দাদা।
আগে চলো 7 নাম্বারে কি হয়? ভিটামিন B9। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি বলতো? এটা আমার বোনেদের মেয়েদের দরকার খুব। এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। দেখো, ফলিক অ্যাসিড কিসের কাজে সাহায্য করে জানো? ইট হেল্পস ইন ফরমেশন অফ ব্লাড। যেহেতু মায়েদের প্রত্যেক মাসে শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে যায়, যার কারণে মায়েদেরকে যে ওষুধটা রেগুলারই প্রায় খেতে হয় সেটা হচ্ছে ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড। যদিও ভিটামিন B9 আলাদা করে অ্যাভেলেবেল আছে, ভিটামিন B9 আলাদা করেই পাওয়া যায়। ফলিক অ্যাসিড বিভিন্ন নামে এই ওষুধটা বিক্রি হয় এবং সরকারি হসপিটালে এই ওষুধটা খুব অ্যাভেলেবেল আছে। আমি যেহেতু একটা সময় সরকারি হসপিটালে কাজ করতাম, আমি জানি এই ওষুধটা দেওয়া হয়, মায়েদেরকে খেতে দেওয়া হয় দৈনিক একটা করে রাত্রে শোবার সময়। তাহলে ফলিক অ্যাসিডের কাজ কি? ফলিক অ্যাসিডের কাজ অর্থাৎ ভিটামিন B9 এর কাজ হচ্ছে এটা ব্লাড ফরমেশনে সাহায্য করে, যার কারণে যদি কারোর শরীরে ল্যাক অফ ভিটামিন B9 হয়, ভিটামিন B9 এর অভাব যদি আমাদের শরীরে হয়, তাহলে আমাদের রক্তাল্পতা রোগ হবে, অ্যানিমিয়া রোগ হবে। ওকে, রক্তাল্পতা। ওকে, বোঝা যাচ্ছে এই জিনিসগুলো? আচ্ছা, লাস্ট একটা ভিটামিন আছে, দ্যাট ইজ ভিটামিন B12। 8 নম্বর, ভিটামিন B12। ভিটামিন B12 এর রাসায়নিক নাম, এর কেমিক্যাল নেমটা হচ্ছে তোমার কি বলো, সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন। তাহলে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সাইনোকোবালামিন। ঠিক আছে, দেখো এই সাইনোকোবালামিন বলা হলো এই কারণে, এই ভিটামিন B12 এর মধ্যে একটা এলিমেন্ট থাকে, লিখে রাখো, ইট হ্যাজ অ্যান এলিমেন্ট কল্ড, এর মধ্যে একটা এলিমেন্ট থাকে যার নামটা হচ্ছে কোবাল্ট নামক উপাদান ভিটামিন B12 এর মধ্যে থাকে। এই কোবাল্ট বা ভিটামিন B12 কিসে সাহায্য করে জানো তো? আমাদের শরীরে যে আরবিসি আছে, রেড ব্লাড কর্পাসলস যেটা আছে, সেই রেড ব্লাড কর্পাসলস এর ক্ষেত্রে অর্থাৎ এরিথ্রোসাইট যেটাকে আমরা বলি, সেই এরিথ্রোসাইটের ফরমেশনে সাহায্য করে। তাহলে লেখো, ইট হেল্পস ইন ফরমেশন অফ আরবিসি। আরবিসির আমরা পরে এ সম্পর্কে ডিটেলসে পড়ে নেব, কোথায় আরবিসি উৎপাদন হয়, কিভাবে হয়, হ্যানা ত্যানা যা আছে আমরা এই নিউট্রিয়েন্টসের মধ্যেই আলোচনা করে নেব। আজকে আর আলোচনা করছি না, নেক্সট টপিকে যখন আমরা নিউট্রিয়েন্টসগুলো পড়বো তার মধ্যে নিশ্চিত রূপে আলোচনা আসবে, তখন আমি করব। ঠিক আছে, তাহলে কি বললাম? ভিটামিন B12 এটার মধ্যে একটা এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে কোবাল্ট। পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। ইট হেল্পস ইন ফর্মেশন অফ আরবিসির ফর্মেশনে সাহায্য করে। এবং ভিটামিন B12 এর আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ আছে? আমাদের যে স্মৃতিশক্তি, আমরা কোনো কিছু দেখলাম, পড়লাম, শুনলাম, সেইগুলো যাতে আমরা আমাদের ব্রেনে রিটেন করতে পারি, আমরা আমাদের ব্রেনে যাতে ধরে রাখতে পারি, সেই কাজেও সহযোগিতা কিন্তু ভিটামিন B12 করে। তাই লিখে রাখো, ইট হেল্পস ইন ফরমেশন অফ, এটা আমাদের মেমোরি ফরমেশনেও সাহায্য করে। ইট হেল্পস ইন ফরমেশন অফ মেমোরি, হ্যাঁ, বা ফরমেশন অফ মেমোরি বা মেমোরি ফরমেশন। তাহলে মেমোরি ফরমেশনেও কিন্তু এটা আমাদের সহযোগিতা করে। যেহেতু ভিটামিন B12 এর মূল কাজ হচ্ছে আরবিসির ফরমেশন করা, এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেলসের সহযোগিতা করা, সেই কারণে যদি ভিটামিন B12 এর ল্যাক হয়, তাহলে ল্যাক অফ ভিটামিন B12 এর অভাব হলে আমাদের শরীরে কি হবে? রক্তাল্পতা হবে, অ্যানিমিয়া এই রোগটা আমাদের হবে। ওকে, ক্লিয়ার হলো?
এর পরের দিন আমরা অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি, তারপর ক্যালসিফেরল, ভিটামিন ডি, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা, আরবিসির কথা যখন আমরা বললাম, তাহলে এখন এটা একটুখানি নোট নিয়েই রাখো যে লেখো যে একটা নোট লিখে রাখো, আদার নেম অফ, যদি এটা পরে আমাদের আলোচনা হবে ডিটেলসে, আদার নেম অফ আরবিসি, আরবিসির অন্য নাম হচ্ছে এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। দেখো আমাদের ব্লাডের মধ্যে 3 ধরনের সেল আছে। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেটস। ঠিক আছে, প্লেটলেটস, প্লেটলেটস, এই 3 ধরনের সেলস আমাদের ব্লাডের মধ্যে থাকে। আরবিসি কে বলা হচ্ছে এরিথ্রোসাইটস। ঠিক আছে, আচ্ছা। আর প্লেটলেটস মানে বাংলায় কি বলে বলো তো? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। বাংলায় এটাকে বলে অনুচক্রিকা, স্যার আরবিসির অনুচক্রিকা। পরেরটা কি লিখেছেন? আরবিসির পরে লিখেছি আমরা ডাব্লিউবিসি। ঠিক আছে, ওহ, আচ্ছা। তাহলে আরবিসি কে আমরা কি নামে চিনলাম? এর নাম চিনলাম হচ্ছে এরিথ্রোসাইট। ডব্লিউবিসির কি নাম বলো তো? ডব্লিউবিসির নাম হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইটস, লিউকোসাইটস। আর প্লেটলেটস, ঠিক আছে, তোমার প্লেটলেটস এরও আরেকটা নাম আছে, কি বলতো? এরিথ্রোসাইট, লিউকোসাইটস, আর একটা প্লেটলেটস, আর একটা নাম আছে থ্রম্বোসাইটস। ইয়েস, থ্রম্বোসাইটস। এই 3 ধরনের সেলস কিন্তু আমাদের ব্লাডের মধ্যে থাকে। এরিথ্রোসাইটস মানে আরবিসি, লিউকোসাইটস মানে ডাব্লিউবিসি, আর থ্রম্বোসাইটস। যদি আমাদের শরীরে এরিথ্রোসাইটসের বৃদ্ধি হয়, অর্থাৎ আমাদের শরীরে যদি আরবিসি ইনক্রিজ করে, তাহলে কি হবে? আরবিসি আমাদের শরীরে বেড়ে গেলে কি হবে? মনে রেখো, আরবিসি যদি আমাদের শরীরে বৃদ্ধি পায়, এটা ব্লাডের একটা ইনফেকশন বলা হয়। এবং এই রোগটাকে বলা হয় হচ্ছে এই রোগটাকে বলে হচ্ছে ভাই, কি বলে, আরবিসি। এই যে আমার আমার ছোট মামার মেয়ের হয়েছে এটা, এই আরবিসি বেড়ে গেছে ওর। আরবিসি এটা বেড়ে গেলে শরীরে জ্বর হয়, বুঝলে তো? খুব জ্বর হয় এবং সারতে চায় না জ্বরটা। হার্ড মেডিকেশনের মধ্যে দিয়ে গেলে তারপর এটা ঠিক হয়। ওটা রোগটাকে বলে পলিসাইথেমিয়া। ইয়েস, লিখে রাখো, পলিসাইথেমিয়া, পলিসিথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া ডিজিজ হয় কখন? আরবিসি যদি বৃদ্ধি পায়। আর যদি আরবিসি কমে যায়, তাহলে কি হবে? আরবিসি কমে গেলে অ্যানিমিয়া রোগ হবে, অ্যানিমিয়া রোগ হবে, রক্তাল্পতা রোগ হবে। ওকে, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক। এই জিনিসগুলোকে আমরা পরে যখন এর পার্টিকুলার চ্যাপ্টারে আমরা আসবো, তখন ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে এর মধ্যে সবাই ভালো থেকো। গুড নাইট। ও, একটা কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে যে নোটস পত্র যা কিছু প্রোভাইড করা হচ্ছে, যেটা যখন দেয়া হচ্ছে সেটা কিন্তু তখনই করে ফেলবে। হ্যাঁ, এই যে তোমাদের এই সপ্তাহের জন্য দেওয়া হয়েছে হচ্ছে বায়োলজির একটা নোট দেওয়া হয়েছে, মনে আছে? বায়োলজির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যেটা আছে সেটা দেওয়া হয়েছে কিন্তু। এইটা তোমরা সবাই কিন্তু অন্তত, আমি চাইছি যে, দেখো ওখানে পড়তে আমি কি কি লিখে দিচ্ছি বলতো? যে নোটে দিচ্ছি আমি সেখানে লিখে দিচ্ছি সপ্তাহে 2 বার পড়তে বলছি, তাই না? সপ্তাহে 3 দিন অন্তর অন্তর 2 বার করে পড়লে দেখবা যে একটা রিদিম তৈরি হবে। 3 দিন অন্তর অন্তরই ওটা পড়তে হবে এবং সময় নিয়ে পড়বে। ঠিক আছে না? নিজে একটুখানি পড়বে, একটু ধরার চেষ্টা করবে।
কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। এটা কিন্তু কেউ ফাঁকি ঝুঁকি মারবে না, কিন্তু আমি বারবার বলছি, ঠিক আছে? ফাঁকি মারার একদম জায়গা নেই, কারণ আমি তোমাদের শুরুর দিন একটা কথা বলেছি যে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাব আর কি, এটুকুন আমার স্বপ্ন এবং ইচ্ছা রয়েছে। যদিও অনলাইনে তোমাদের এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, বুঝতে পারলে কি বলেছি? অনলাইনে আমি আগে জিএস এরকম ভাবে পড়াইনি, টাকা নিয়ে মানে আর কি ফিজ নিয়ে, এটা তোমার প্রথম। এই জন্য আমি চাইছি যে আগামী 2024-এর যে বিসিএস এর ব্যাচটা আসছে, যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে অন্তত আমাদের এখান থেকে বেশ কয়েকজন যাতে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারে, সেই জন্য একটা কমপ্লিট একটা জার্নি আমি চাইছি। আর যার কারণে যখন যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা পড়বে। তোমরা যদি একটুখানি ফলো করে দেখো যে তোমাদের যে ইসের নোটটা দিয়েছে আগামী সপ্তাহে দেখবে, এটা কিসের নোট দিয়েছি পরে বলো তো? কিসের নোট দিলাম? জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে নোটটা দিলাম, ওয়ান লাইনার্স গুলো দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় না। এটা যদি মনে হয় কেন বললাম, তাহলে তোমরা যখন আগামী সপ্তাহটা পড়বা তখন পেছনে দেখবা প্রায় 22 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেওয়া আছে। সেখানে দেখবে যে ওই নোটসের মধ্যে যা আছে ওই কোয়েশ্চেনগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে করেছে। এবং ডব্লিউবিসিএস এর একটা কোয়েশ্চেন খুবই ফেভারিট, ফারাক্কাবাদ কেন তৈরি করা হয়েছে? ফারাক্কাবাদ কেন তৈরি করা হয়েছে, এটা ডব্লিউবিসিএস ফেভারিট, প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর। ফারাক্কাবাদ তৈরি করার কারণ হচ্ছে যে মূল গঙ্গা তো আমাদের বাংলাদেশ চলে গেল, ওখানে গিয়ে পদ্মা হলো, কিন্তু আমাদের মধ্যে যে গঙ্গাটা রয়ে গেল তার জল তো সংকট হয়ে গেল। তাই আমাদের এই যে ভাগীরথী, হুগলি, গঙ্গা, যে নামেই আমরা ডাকি না কেন আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাটাকে, তার যাতে জলপ্রবাহ ঠিক থাকে। এবং এই জলপ্রবাহ কেন ঠিক থাকতে হবে? কারণ এইখানে হলদিয়া বন্দর রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, এই দুটো বন্দর যাতে মরে না যায় তার জন্য গঙ্গা নদীটাকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটাকে করে। সো এই যে নোটগুলো যখন যেটা দেওয়া হচ্ছে তখন সেটাকে একটুখানি পড়ে নিও, হ্যাঁ, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা খুব সুখের দিন দেখতে পাবো। এবং আমাদের এই প্রিপারেশন 2-3 মাস চলবে যখন, তখন তোমরা দেখবা যে সামনে মিসলেনিয়াসের পরীক্ষা চলে আসবে, 100% মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন তোমাদের তৈরি হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা দেখবা ক্লার্কশিপ হয়ে যাবে, আসবে পরীক্ষা, ক্লার্কশিপের জন্য 100% প্রিপারেশন হবে। এরপর তোমরা দেখবে এসএসসিতে আমাদের যে কোর টপিক নিয়ে আমরা আলোচনা করছি, এগুলোর সাথে সাথে এসএসসির কিছু ফেভারিট কোয়েশ্চেন্স রয়েছে, সেটাও আমি নোট অবশ্যই প্রোভাইড করে দেবো উইদিন 1 মান্থ। 1 মাসের মধ্যে আমি ওই নোটটাকে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? শুধু নিয়মিত পড়তে থাকো একটুখানি, ওকে? পড়াশোনার ক্ষেত্রে চাপ নেওয়া যাবে না, যখন যেটা কাজ দিয়েছি তখন সেটা করতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তাহলে এখন আমি দাদা তোমাদের এই সপ্তাহে কাজ দিয়েছি বায়োলজির কোশ্চেন্স গুলো করতে, এটাই করবে। হ্যাঁ বলো বলো বলো। বলছি যে ওই আপনার যে অ্যাপটা আছে, আমি এসএমএস করেছিলাম আপনাকে, ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স কি ও, আর ওই আপলোড অ্যাপটা হবে না? অ্যাকচুয়ালি, ওই অ্যাপটা যারা আর কি দেখাশোনা করতো সেই কোম্পানির সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, ওটা অনেকদিন আগে বন্ধ ও হয়ে আচ্ছা গেছে। আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে ওই কারেন্ট অ্যাপটা ডিলিট অ্যাফেয়ার্সের জন্য, করে দেবো। হ্যাঁ ডিলিট করে দাও। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে নোট প্রোভাইড করে দিব, বা এমনও করতে পারি আমি মাসে 2টো দিন সকাল 10টা থেকে বসবো, রাত হুম। 10টায় শেষ করবো, এরকমও হতে পারে। হ্যাঁ, ওকে, মাসে 2টো দিন করে দিলে একটু ভালো হয়, হ্যাঁ তাহলে মাসে, প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে হয়ে যাবে আর কি। হুম, এটা আমি ভেবেছি, যদিও আমি সময় বের করতে পারিনি বলে তোমাদের বলিনি, তবে আশা করছি এমনটা করব। ঠিক ঠিক আছে, আছে। ওকে, গুড নাইট, ঠিক ভালো আছে, থেকো থ্যাংক সবাই। ইউ। যখন হ্যাঁ। যেটা দেওয়া হচ্ছে তখন সেটা পড়ো, প্রত্যেকটা নোটই প্রোভাইড করা হবে, চাপ নেই। আর যেটা হাতে লেখার থিওরি, সেটা হাতেই লিখতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, ভালো থেকো সবাই, গুড নাইট।